স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। সঙ্গে আছি আমি বাবলি আসমিন। নেতৃত্ব সংকটের কারণে বিএনপিকে মানুষ ভোট দেবে না। স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেছেন, বিএনপি নেতৃত্ব জনগণকে ভয় পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বাইরে বসে ষড়যন্ত্র করলেও দেশে এসে রাজনীতি করার সাহস নেই তার। শাহ আলী জয়ের রিপোর্ট। গ্লাসগো সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয় সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। করোনা বাস্তবতায় অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী। বক্তৃতায় শেখ হাসিনা বলেন, দেশের মানুষের জন্য তিনি কাজ করেন, এটি বিএনপি জামাতের পছন্দ নয়, কারণ দেশের উন্নতি হলে তাদের লুটপাট বন্ধ হয়ে যায়। আজকে যেমন আমি শুনলাম আমার বিরুদ্ধে অনেক ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন, আমি অন্যায়টা কি করেছি? আমি বাংলাদেশের উন্নতি করেছি, দারিদ্র্যের হার কমিয়েছি, বাংলাদেশের মানুষকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। আমার মনে হয় এই যে দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধহয় বিএনপির পছন্দ না, জামাতের পছন্দ না। কারণ লুটে খেতে পারছে না। যে হাওয়া ভবন খুলে নিয়ে এমন কোন জায়গা নেই যেখানে তারা অর্থ বানায়নি। আজকে যদি চুরি করে এই অর্থ না বানাতো, তাহলে নিশ্চয়ই লন্ডনে এত ল্যাভিশলি লাইফ লিড করতে পারতো না। প্রধানমন্ত্রী বলেন, লুটপাট আর জনগণের অর্থ চুরি করেছে বলেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র দেশে আসতে ভয় পায়। তাদের নেতৃত্ব কোথায়? ওই সাজাপ্রাপ্ত আসামি চেয়ারপারসন থাকতে হবে না, তা আর একজনকে সে প্রবাসে পালিয়ে আছে, সেও সাজাপ্রাপ্ত আসামি, অর্থাৎ তার ছেলে। অনলাইনে নাকি খুব যোগাযোগ করে আর আন্দোলন করতে বলে। তো এত ভয় কিসের? দেশে যায় না কেন? তো দেশে চলে আসুক যদি সাহস থাকে। আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে আগুন দিয়ে আর ডেমনস্ট্রেশন দিয়ে তো চলবে না। যেখানে একটা সংগঠনের নেতৃত্ব না থাকলে সে সংগঠনের কি অস্তিত্ব থাকে? আর ভোট পাবে কোত্থেকে? অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের নিজ দেশে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যে সাক্ষরতার হার বাড়াচ্ছি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জলবায়ু পরিবর্তনে ধ্বংসের কিনারে দাঁড়িয়ে থাকা পৃথিবী বাঁচানোর শেষ চেষ্টায় একত্রিত হয়েছেন বিশ্ব নেতারা। শেষবারের মতো সবচেয়ে আশাপ্রদ সম্মেলন হিসেবে দেখা হচ্ছে COP26 এর আয়োজনকে। শুরুর দিনেই বিশ্ব নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন 2030 সালের মধ্যেই বন নিধনের মাত্রা একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনবেন তারা। কমিয়ে আনতে চান কার্বন নিঃসরণের মাত্রা। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে COP26 সম্মেলনকে। সোমবার জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশ্ব নেতাদের সতর্ক করে বলেন, নিজেরাই নিজেদের কবর খুঁড়ছেন সবাই, সচেতন হবার এখনই সময়। বিজ্ঞান একদম পরিষ্কার, কি করতে হবে আমরা সবাই জানি। প্রথমেই আমাদের 1.5 ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক লক্ষ্যকে বাঁচিয়ে রাখতে হবে। G20 দেশগুলোর একটি বিশেষ দায়িত্ব রয়েছে, কারণ বৈশ্বিক নির্গমনের 80% প্রতিনিধিত্ব করে তারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দরিদ্র দেশগুলোকে পরিবেশ বান্ধব প্রযুক্তি উন্নয়নে অর্থ সাহায্যের আহ্বান জানান। অন্যদিকে 2070 সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা সহ 5টি প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে ট্রাম্প প্রশাসনের জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে ক্ষমা চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, তেল ও গ্যাস সেক্টরের নির্গমনকে 2050 সালের মধ্যে শূন্যের কোঠায় নামিয়ে আনতে তারা চালাবেন জোর প্রচেষ্টা। রোববার স্কটল্যান্ডের গ্লাসগোয়ে শুরু হয়েছে ঐতিহাসিক এই জলবায়ু সম্মেলন, চলবে 12 নভেম্বর পর্যন্ত। নিবির আমিন, নিউজ 24। আজ থেকে ঢাকার 8টি কেন্দ্রে একযোগে 12 থেকে 17 বছর বয়সীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে কেন্দ্রভেদে 2 থেকে 5,000 জনকে টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে শিশুদের ছিল উপচে পড়া ভিড়। অব্যবস্থাপনা সামাল দিতে হিমশিম খাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দ্রুতই কেন্দ্র বাড়াতে কাজ চলছে জানিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের পরিচালক রিশাদ হাসান। জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার 8টি টিকাদান কেন্দ্রের মধ্যে একটি। মঙ্গলবার সকাল 9টা থেকেই টিকা নিতে কেন্দ্রের বাইরে শিশুদের দীর্ঘ লাইন।
শুরুতে উৎসবমুখর পরিবেশ মনে হলেও বেলা গড়ানোর সাথে সাথে তার রূপ নেয় ভোগান্তিতে। ওইখানে অর্ধেক লাইন 1 ঘন্টা দাঁড়াইছি, আবার এখানে এসে আবার লাইন দাঁড়াতে হইতেছে। সকাল 9টা থেকে দাঁড়িয়ে আছি এখানে লাইনে, ওইখানে দাঁড়িয়েছিলাম, এখন এই লাইনটা এখানে আছে। প্রথম দিনে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ দেখা গেলেও টিকার বুথ বৃদ্ধির সাথে সাথে তার নিয়ন্ত্রণে আসবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। সামনে হয়তো বা 25টা আরো বেশি হতে পারে, আমরা কিন্তু বেশির জন্য প্রস্তুত আছি। ঢাকার বিভিন্ন কেন্দ্রে 12 থেকে 17 বছর বয়সীরা পাচ্ছে ফাইজারের টিকা নিয়ে নিজেদের সুরক্ষিত রাখার কথাও জানান তারা। টিকা দিতে পেরে ভালো লাগতেছে, ক্লাসে ফিরতে পারবো। টিকা দিতে পেরে অ্যাকচুয়ালি আমি অনেক হ্যাপি। ভ্যাকসিন দিতে এখন বলতে পারবো যে আমাদের এখন আর আমাদের দ্বারা করোনা হবে না, সো আমরা খুশি অনেক। যেহেতু শিশুদের প্রয়োগ করা হচ্ছে ফাইজারের টিকা, এই টিকার কোল্ড চেইন রক্ষায় এখনই কেন্দ্র বৃদ্ধি করা যাচ্ছে না বলে জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক। এটি বাড়ানোর একটি পরিকল্পনাও রয়েছে এবং সে নিয়ে কাজ হচ্ছে। আমরা আশা করছি যে হয়তো কয়েকদিনের মধ্যে আমরা সেটা দৃশ্যমান হবে। কয়েকদিনের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে টিকা কেন্দ্র বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি। 12 থেকে 17 বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে যেমন উৎসবমুখর পরিবেশ আছে, পাশাপাশি আছে ভোগান্তিও। ফাইজারের টিকার কোল্ড চেইন মেনটেন করবার কারণে এখনই কেন্দ্র সংখ্যা বাড়ানো যাচ্ছে না, তবে শীঘ্রই তা বাড়ানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। কিছুতেই থামছে না নির্বাচনী সহিংসতা। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সহিংসতা ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। প্রতিদিনই ঘটছে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা। নির্বাচনী সহিংসতায় গতকালও ধামরাইয়ে নৌকার কর্মী নিহত হয়েছে। জয়পুরহাটে ভাঙচুর করা হয়েছে 7টি মোটরসাইকেল সহ কয়েকটি নির্বাচনী ক্যাম্প ও দোকানঘর। আওয়ামী লীগ নেতাদের মদদেই এই হামলা, দাবি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর। আর ভোটের পরিবেশ নষ্ট করতেই স্বতন্ত্র প্রার্থীর এই কৌশল, বলছেন নৌকার প্রার্থী। তবে হানাহানি নয়, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের দাবি সাধারণ ভোটারদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকার ধামরাইয়ে প্রতিপক্ষের হামলায় এক নির্বাচনী কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ। তবে তার প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, নিজেদের দ্বন্দ্বেই ওই যুবক মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিপক্ষের হামলায় সোমবার ভোরে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমছিমোড় গ্রামের নৌকার কর্মী শিহান মারা গেছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরেক কর্মী আলমগীর হোসেন। যদিও পুলিশ বলছে নির্বাচনী সহিংসতা নয়, বরং পূর্ব শত্রুতার জেরে ওই যুবক খুন হয়েছেন। এদিকে জয়পুরহাটের খেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের বিরুদ্ধে 7টি মোটরসাইকেল সহ 2টি নির্বাচনী ক্যাম্প ও কয়েকটি দোকানঘর ভাঙচুরের অভিযোগ করেছেন বিদ্রোহী প্রার্থী আব্দুর রশিদ মণ্ডল। কর্মী সমর্থকদের নিয়ে ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বিদ্রোহী প্রার্থী নির্বাচনী গণসংযোগ চালানোর সময় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় নৌকার কর্মী ও সমর্থকরা। পরে তারা ইউনিয়নের বেলতা বানদিঘি, বারোইল, কুটিপাড়া ও আমিরের হাটে হামলা করে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের দোকান ভাঙচুর করে। হামলার এ ঘটনার পর নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন ভোটাররা। সরাসরি আসে মোটরসাইকেল ভাঙবা লাগছে, 3টা মোটরসাইকেল ভাঙে পানিতে ফেলে দিছে। সুষ্ঠু ভোট আমরা যেন দিতে পারি, কোনো হানাহানি, মারামারি, কাটাফাটি কারোর সাথে আমাদের দ্বিমত যেন না থাকে। সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের এমন নির্যাতনের পর ভোটে অংশগ্রহণ খুবই ঝুঁকিপূর্ণ বলে মত দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এইভাবে আমাদের উপর নির্যাতন নিষ্পাসিত যদি করে, আমরা কিভাবে বাইরে বের হব আর কিভাবে মানুষের দ্বারা দ্বারা গিয়ে ভোট চাবো? নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নিজেরা ভাঙচুর করে দোষ দিচ্ছেন, এমন অভিযোগ সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর। আমার জনপ্রিয়তায় ভয় পেয়ে সে উল্টো এই ধরনের বিশৃঙ্খলা করে ভোটের পরিবেশকে নষ্ট করবার জন্য সে নিজে এরকম পরিস্থিতি সৃষ্টি করে আমার উপর দোষারোপ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ পাঠিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তারপরে আমরা নিয়ে আসছি। এই ব্যাপারে কোনো থানায় কোনো অভিযোগ কেউ করেনি, যদি অভিযোগ করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। যাতে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, এই ব্যাপারে আমরা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্যদিকে কুমিল্লা ও বগুড়াতেও ইউপির নির্বাচনকে সামনে রেখে সহিংসতার খবর পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন, 7 পৌরসভা ও 4 ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম ও আব্দুস সালাম বাবু। শুরুতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, উপনির্বাচনে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ধন্যবাদ বাবলি। করোনা ভাইরাসের কারণে গত 2 সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন মারা যায়। এরপর নির্বাচন কমিশন আসনটিকে শূন্য ঘোষণা করে আজকে নির্বাচনের তারিখ দিনক্ষণ ঠিক করেন। এই অবস্থায় সকাল থেকে কিন্তু এই শাহজাদপুরের 6 আসনের 160টি কেন্দ্রে কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই কিন্তু আমরা যে সকল কেন্দ্র দেখেছি সেখানে কিন্তু ভোটার উপস্থিতি কম ছিল, তবে নারী ভোটার উপস্থিতি কিন্তু কিছুটা একটু বেশি লক্ষ্য করা গেছে। আমরা যে সমস্ত কেন্দ্র দেখেছি সেখানে কিন্তু এই 2টা পর্যন্ত প্রায় 20 থেকে 25% করে ভোট পড়েছে। আমি যে কেন্দ্রটি রয়েছি শাহজাদপুর পৌর শহরের একটি কেন্দ্র, এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলবো যে আসলে আপনার এই কেন্দ্রে ভোটের কি অবস্থা এবং ভোট কম পড়ছে কেন মনে করছেন? আচ্ছা, এখানে এখন পর্যন্ত কাস্টিং হয়েছে প্রায় 20 থেকে 25%-এর মতো। এখন কেন কম হচ্ছে এটা আসলে এখন তো সময় আছে, যে দুপুর মানে সবাই খাওয়া দাওয়া করছে, এখন আশা করি যে আরও অনেকে আসবে, খাওয়া দাওয়া করে সবাই আসবে। সকালে যেমন একটু চাপ ছিল, দুপুর তো এখন একটু কম, লাঞ্চ করে আসতেছে, এখন আরও চাপ পড়বে হয়তো। ধন্যবাদ। আপনি শুনছিলেন এই যে 160টি কেন্দ্রে এই প্রথম কিন্তু শাহজাদপুরের যে ইভিএম পদ্ধতি, সেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে এবং এতে কিন্তু আসলে শাহজাদপুর যারা ভোটার রয়েছে তারা কিন্তু আসলে নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করছেন। আপনি কি কখনো ইভিএম এ ভোট দিয়েছেন? একবার দিচ্ছি। তো কেমন লাগছে ইভিএম এ ভোট দিতে? ভালোই লাগছে। কেমন প্রার্থীকে ভোট দিবেন? যে ভালো সবার উপকার করবে তাকেই ভোট দেবো। ধন্যবাদ। আসলে এই যে যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু বলছেন যারা তাদের শাহজাদপুরের উন্নয়ন করবে তাদেরকেই কিন্তু তারা ভোট প্রদান করবে। এই নির্বাচনে কিন্তু আসলে এই শাহজাদপুর আসনে এই নির্বাচনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, নৌকা প্রার্থী এবং জাতীয় পার্টি লাঙ্গল এবং একজন স্বতন্ত্র প্রার্থী। নৌকা প্রার্থী মাঠে থাকলেও কিন্তু অন্যান্য 2 প্রার্থীকে তেমন মাঠে লক্ষ্য করা যায়নি। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে ভোটের পরিস্থিতি সর্বশেষ। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী রয়েছে বগুড়াতে, আব্দুস সালাম বাবুর কাছে। বাবু, সায়েম, আপনি যেমনটি জানাচ্ছেন সিরাজগঞ্জ থেকে বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে এবং বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 58% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা সকাল থেকে দেখেছি প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু নারী এবং পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন এবং উৎসবমুখর পরিবেশে সোনাতলা পৌরসভার নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা। কিছুটা বিড়ম্বনা হলেও তারা সহজ পদ্ধতিতে ভোট দিতে পেরে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পেয়ে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং এই নির্বাচনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং ব্যাপক তৎপরতার মধ্য দিয়ে একটা কঠোর নজরদারির মধ্য দিয়ে এই পৌরসভার নির্বাচন হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি 2001 সালে প্রতিষ্ঠিত সোনাতলা পৌরসভা দীর্ঘ 15 বছর সীমানা জটিলতার কারণে কিন্তু নির্বাচন হয়নি। সর্বশেষ 2016 সালে একটি নির্বাচন হয় এবং এবারই নির্বাচন হচ্ছে, যেটা ইভিএম নির্বাচন। এই পৌরসভায় 19,523 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 10,119 জন এবং পুরুষ ভোটার 9,404 জন। এখানে 11টি কেন্দ্রে 70টি বুথে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী সহ 3 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 9টি ওয়ার্ডে 40 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং 11 জন নারী সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকটি বিষয় জানিয়ে কি, সকালবেলা কানুপুর কেন্দ্রে একজনকে পোলিং এজেন্টকে আটক করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। তো সব মিলিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বিকেল 4টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল বগুড়া সোনাতলা থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। বাবলি,
কুমিল্লার মন্দিরে কোরআন অবমাননার ঘটনায় গ্রেফতার ইকবাল মোটেই মানসিক ভারসাম্যহীন নয় বলে মন্তব্য করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান। দ্বিতীয় দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদের বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ইকবাল অত্যন্ত সুচতুর ও চালাক মানসিকতার। ঘটনার পর আত্মগোপন করতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করেছে বলে জানান তিনি। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় কোরআন অবমাননার মামলায় গ্রেপ্তার ইকবাল সহ ৩ জনের দ্বিতীয় দফা ৫ দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। এর মধ্যে তার মানসিক ভারসাম্যহীনতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়েছে। তার পরিবারের সদস্যরাও দাবি করেছেন ইকবাল মানসিকভাবে সুস্থ নয়, কিন্তু দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ শেষে সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান সে মোটেই মানসিক ভারসাম্যহীন নয়, সে অত্যন্ত সুচতুর। ডিজিএফ এর একটা টিম ৩ দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে। খুব সুচতুর এবং স্ট্রং বিলিফ সম্পন্ন একজন সুস্থ মস্তিষ্কের লোক। তাকে ভবঘুরে বা ভারসাম্যহীন বলার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন, ইকবাল নানুয়ার দিঘির পারে পূজা মণ্ডপে কোরআন রাখার পূর্বে পুরো এলাকাটি রেকি করে। এরপর দারোগাবাড়ি মাজার মসজিদ থেকে কোরআন নিয়ে সেখানে রাখে, পরে আত্মগোপনে চলে যাওয়ার জন্য বারবার স্থান পরিবর্তন করে। সে একবার এসে রেকি করে যায় যে কোনো প্রতিক্রিয়া হয়েছে কিনা, তো প্রতিক্রিয়া দেখে সে আবার ঘন্টা দুয়েক পরে সে আবার মিছিলে অংশগ্রহণ করে। সে সুকৌশলে কুমিল্লা থেকে পালিয়ে আত্মরক্ষার্থে ট্রেন যোগে চিটাগাং চলে যায়। গত ২১ অক্টোবর কক্সবাজার থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৩ অক্টোবর কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইকবাল সহ অভিযুক্ত ৪ জনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে দ্বিতীয় দফায় গত ২৯ অক্টোবর আদালত আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘাট ও ফেরি স্বল্পতার পাশাপাশি ফেরি ডুবির ঘটনায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দৌলতদিয়া ঘাটের এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন, আর কি সংখ্যক গাড়ি পারাপারের জন্য অপেক্ষায় আছে? ধন্যবাদ বাপ্পি, আপনি যেমনটি জানাচ্ছেন দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি সচ্ছলতার সংকটের কারণে কিন্তু গত কয়েকদিন যাবৎ যানজটের কিন্তু নাকাল দেখা যাচ্ছে। দৌলতদিয়া ঘাটে এই মুহূর্তে পণ্যবাহী ট্রাকের কিন্তু আমরা একটা সারি দেখতে পাচ্ছি, যে সারিটি কিন্তু প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক কিন্তু ফেরিপারের অপেক্ষায় রয়েছে। এ সকল অনেক চালকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত ২ থেকে ৩ দিন তারা দৌলতদিয়া নানা প্রকার দুর্ভোগ স্বীকার করতে হচ্ছে, কারণ রাস্তায় তাদের নিরাপদের অবস্থা নেই, এবং দৈনন্দিন যে সমস্যা সেই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তাদের নানা প্রকার দুর্ভোগ স্বীকার করতে হচ্ছে। তবে আজ কিন্তু একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীবাহী পরিবহনগুলো তাই সে সকল যানবাহনগুলো কিন্তু সহজে ঘাটে এসে তারা নদী পারাপার হতে পারছে। তো সব মিলে বলা যায় যে দৌলতদিয়া ঘাটে এই মুহূর্তে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরিপারের অপেক্ষায় রয়েছে। তো যাত্রীবাহী পরিবহনগুলো সহজেই তারা গন্তব্যস্থানে যেতে পারছে। বিআরডব্লিউটিসির কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে হঠাৎ ফেরি সংকট দেখা দেওয়ার কারণে কিন্তু গত ১ সপ্তাহ যাবৎ যানবাহন পারাপারে অব্যাহত হচ্ছে। তো যে কারণেই কিন্তু ১ সপ্তাহ যাবৎ দৌলতদিয়া ঘাটে প্রায় ৩ থেকে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহন প্রতিনিয়তই তারা নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে ফেরি পারাপার হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে বাবলির কাছে। বাবলি, বর্তমান সরকারের অধীনে নির্বাচন ও সংলাপ কোনোটাতে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। কারণ হিসেবে তিনি বলেন, বিগত দিনে বিএনপি আলোচনাও করেছে, নির্বাচনে অংশগ্রহণও করেছে, বরং তার জন্য উল্টো খেসারত দিতে হয়েছে অভিযোগ করে খসরু বলেন, একমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে আলোচনা শুরু হতে পারে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাস্থ্য
মন্ত্রণালয়ের ফাইল গায়েব হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে। জাতীয় প্রেস ক্লাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তাঁতি দলের মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। দ্রব্যমূল্যের লাগামহীন পরিস্থিতি থেকে জনগণকে মুক্তি দেবার আহ্বান জানানোর পাশাপাশি রাজপথে আন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি। এটা মন্ত্রীর নির্দেশেই গায়েব করা হয়েছে, কারণ সামনে কোন পরিস্থিতি হয়, আবার এই ফাইলগুলো থেকে কত টাকা কোন জায়গা থেকে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে তার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, এই কারণে এই ফাইলগুলো আপনার হাওয়া করে দেওয়া হয়েছে। এই রেজিমের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয় কোন আলোচনায়ও বিএনপি যাবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে, কেউ না আসলে তার জন্য অপেক্ষা করা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে আওয়ামী লীগের ত্রাণ কমিটির উদ্যোগে নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের পর তিনি কথা বলেন। ওবায়দুল কাদের আরো বলেন, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক নষ্ট করতেই এ হামলা ঘটানো হয়েছে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের অবহেলাকেও দোষারোপ করেন। কুমিল্লা যা ঘটেছে, হাজীগঞ্জে যেটা ঘটেছে, সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র, এ অপকর্মের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের যে সমর্থন, এই সমর্থনের দুর্গে আঘাত আনা, প্রতিবেশী ভারতের সাথে বিরাজমান সুসম্পর্কে ফাটল ধরানোর জন্য দ্বিমুখী আচরণ না করে সাংগঠনিক কর্মসূচিতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি। দুপুরে দলটির উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানের নেতৃত্বে প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সাথে দেখা করে নানা বিষয় তুলে ধরে সহযোগিতা চান। পরে তারা সাংবাদিকদের বলেন, বিএনপির নানা কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বাধা দেয়া হয়, হয়রানি করতে আটকও করা হয় অনেক নেতাকর্মীকে। এসব হয়রানি বন্ধ করতে অনুরোধ জানান। নেতারা বলেন, আগামী 9 নভেম্বর থেকে মহানগরীতে সাংগঠনিক কর্মসূচি পালন করবে বিএনপি। এতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার বলছেন, আইন শৃঙ্খলার অবনতি না ঘটিয়ে ঘরোয়া কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ। ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে পৃথক 4 মামলায় হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে মামলাগুলো আগামী 1 বছরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ আজ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ। জয় গোপালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির। এর আগে গত 18 আগস্ট জয় গোপাল সরকারকে পৃথক 4 মামলায় জামিন দেন হাইকোর্ট। কৃষির বাণিজ্যিকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি পণ্য রপ্তানি বৃদ্ধিতে ব্রিটেনের প্রযুক্ত সহায়তা চায় বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন আজ সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করতে এলে মন্ত্রী এ আগ্রহের কথা জানান। কৃষিমন্ত্রী বলেন, উৎপাদনে সাফল্য এলেও বাংলাদেশ রপ্তানি এবং প্রক্রিয়াজাতকরণে কিছুটা পিছিয়ে আছে। এক্ষেত্রে বাংলাদেশের অর্থের অভাব নেই, প্রয়োজন কারিগরি এবং ব্যবস্থাপনার সহযোগিতা। এ বিষয়ে ব্রিটেনের বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার। বলিউড তারকা শাহরুখ খানের জন্মদিনের খবর দিয়ে শেষ করব। শাহরুখের জন্মদিনে আলোয় সেজে উঠেছে মান্নাত। দুঃসময় কাটিয়ে চেনা ছন্দে ফিরছেন বাদশা। অট্টালিকার বারান্দায় এসে কিং খান চেনা ভঙ্গিতে হাত নাড়বেন, হাসবেন, এই আশাতে অপেক্ষায় থাকেন অনুরাগীরা। প্রতি বছর প্রিয় তারকার বিশেষ দিনটিতে তাকে এক নজর দেখার জন্য মান্নাতের সামনে ভিড় করেন হাজারো ভক্ত।